সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরো একটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির করেছি। আপনারা জানেন কিনা জানি না, ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, যেটা হচ্ছে অলাভ নামক একটা প্রতিষ্ঠান, গেটস্টোন ইনস্টিটিউট, যা মানবাধিকার নীতি এবং আন্তর্জাতিক নীতি বিষয়ক বিভিন্ন বিষয়ে গবেষণা বিশ্লেষণ করে। এটি একটি থিঙ্ক ট্যাঙ্ক যা নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। নিনা রোজেনওয়াল্ড 2008 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। গেটস্টোন বিভিন্ন আন্তর্জাতিক নীতির সমস্যা যেমন মানবাধিকার, নিরাপত্তা এবং সংস্কৃতির উপর আলোকপাত করে। সংক্ষেপে, গেটস্টোন ইনস্টিটিউট হলো একটি অলাভজনক সংস্থা, একটি থিঙ্ক ট্যাঙ্ক, বিভিন্ন রাজনৈতিক আন্তর্জাতিক নীতি সমস্যা গবেষণা এবং বিশ্লেষণ করে। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটিতে এটি অবস্থিত। নিনা রোজেনওয়াল্ড এই প্রতিষ্ঠিত করেন। তো এখন এই আহ, গেটস্টোন যে তাদের একটা যে ওয়েবসাইট আছে, তাদের যে রিসার্চ আছে, তাদের যে গবেষণা আছে, সেই গবেষণার ফল রাজনৈতিক এক একটা দেশের যে রাজনৈতিক ফল বিশ্লেষণ করে, যে বা সেই দেশের অবস্থাটা কি, সেই অনুযায়ী বাংলাদেশের উপরে একটা রিসার্চ করেছে এবং সেটার একটা ফলাফল তারা সেই তথ্য বা সেই রিসার্চ বা সেই ইনফরমেশন, তাদের যে গবেষণা সেটা তুলে ধরেছে। এখানে কি বলেছে সেটা একটু আপনাদেরকে আমরা দেখাতে চাই। আপনারা দেখছেন যে আমরা গেটস্টোনের যে ওয়েবসাইটটা আছে সেখানে ওপেন করেছি। সেখানে বলা হচ্ছে, দ্য রেইজ অফ রেডিক্যাল ইসলাম ইন বাংলাদেশ, এ নিউ থিওরিটিক স্টেট। আমরা একটু যদি ভিতরে পুরোপুরি পড়তে চাই, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে আমরা একটু দর্শক পড়ি। দ্য রেইজ অফ রেডিক্যাল ইসলাম ইনফ্লুয়েন্স আন্ডার ইউনুস, which threatened to the transform Bangladesh from the secular democracy into the theocratic state. The passive response of Yunus interim government of these demands single either witness or tactic approval of the country Islamist. আমরা সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আমি এই জিনিসটা আপনাকে বাংলা জিনিসটাকে একটু বুঝিয়ে বলতে পারি। তার মানে সে এখানে যেটা বলতে চেয়েছে সেটা আমরা যদি বলি, তাহলে বলা হচ্ছে বাংলাদেশ উগ্র ইসলামবাদের উত্থান, একটি নতুন ধর্মতান্ত্রিক রাষ্ট্রতে পরিণত হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে উগ্র ইসলাম পন্থার প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্র থেকে একটি ধর্মান্তিক রাষ্ট্রে পরিণত করার হুমকি দিচ্ছে। ইউনূস সরকার নিষ্ক্রিয় প্রতিক্রিয়িত হয় ইসলামপন্থী দলগুলোর প্রতি দুর্বলতা পরিচয়, নয়তো মৌন সম্মতির ইঙ্গিত। ইউনূসের অন্তর্বর্তী সরকার জামাত ইসলামী, ইসলামী সংগঠন, ইসলামী ছাত্র শিবির এবং সংশ্লিষ্ট সকল সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। এই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকার শত শত জিহাদিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। হাসিনা পরবর্তী পর্বে ঢাকার রাস্তায় ইসলামিক পতাকা, আইএস এর ব্যানার দেখা গিয়েছে। জামাত প্রার্থীরা আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা নয়। নতুন সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী গণবিরোধী কণ্ঠস্বর দমন ও আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার পথ তৈরি করছে, যা দেশটিকে দ্রুত নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। মধ্যবর্তী ব্যাংক সুদের হার 10% পর্যন্ত বাড়ালো জনগোষ্ঠীর জীবনযাত্রা দুর্বিষহ। নোবেল প্রাপ্তদের অর্থনীতিবিদ হিসেবে যার কাছ থেকে অর্থনৈতিক মুক্তি স্বপ্ন দেখা হয়েছিল, তার হাত ধরে দেশের কোটি মানুষ এখন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে। একই সময়ে ইউনূসের চীন ও পাকিস্তান প্রীতি তার পররাষ্ট্রনীতিকে দুর্বল ও বিপজ্জনক করে তুলছে। এপ্রিল 2025 এই চীনকে বাংলাদেশের অর্থনৈতিক ঘাঁটি করার আহ্বান জানান। 19 এপ্রিল 2025 এর চীনের তত্ত্বাবধানে প্রথমবারের মতো একটি ত্রিপক্ষিক বৈঠকে বাংলাদেশ, চীন ও পাকিস্তান অংশ নেয়, যা ভারতের জন্য কৌশলগত একঘরে করার ইঙ্গিত দেয়। অর্থনৈতিক সূচনাগুলো ইউনূস সরকারের অধীনে বাংলাদেশের জন্য এক মর্মান্তিক চিত্র তুলে ধরে। আমি একটু আপনাকে বাংলা অর্থটা যেটা আমার এখানে আসছে এটার সেটা আমি পড়ালাম, আপনি দেখেন। এই যে বলা হচ্ছে ইসলামিক ক্যান্ডিডেটস ফ্রম দ্য জামাত ইসলামী উইল বি এভরিথিংস। আমরা যদি পরের জায়গাটাতে একটু যাই, আপনার দর্শক খেয়াল করবেন যে রেডিক্যাল ইসলামিস্ট আপনার এখানে কিছু কিছু জিনিস আপনাদেরকে খুব সতর্কভাবে এবং খুব চরমভাবে এমনভাবে তুলে ধরেছে যে সেটা বাংলাদেশে যে অর্থনীতি ইসলামিস্ট হওয়া পুরো জিনিসটাকে আহ, একদম ব্লেন্ডার করে দিয়েছে, এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে কত ভয়ঙ্করের দিকে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু রিপোর্টের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরবে। আহ, এখানে দেখেন কি বলা হচ্ছে, দ্য পলিটিক্যাল সিচুয়েশন আন্ডার ইউনুস রিবেলস গভর্নমেন্ট স্লাইডিং ইনটু দ্য বিং অ্যানাদার ফেইল্ড স্টেট, মানে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। রিপ অফ টেরোরিস্ট অ্যান্ড আনএবল টু ক্যারেক্টার কনস্ট্রাকটিভ কোর্স। নোবেল প্রাইজ lecturer Yunus transition from the economist to head of Bangladesh interim government has powered fatal of Bangladesh. Since assuming power in August 24th, Yunus
pressed over the national, sliding into the political choice, radical Islamist, economic disaster, and social fragmentation. Bangladesh has developed into the governance crisis that threatens Bangladesh economic stability and ডেমোক্রেটিক ফিউচার, মানে বাংলাদেশের ইকোনমিক বলেন এবং ডেমোক্রেটিক দুইটা ফিউচারকে ইউনুস টোটালি ডিস্ট্রয় করে দিচ্ছে, এটা কিন্তু স্পষ্ট বলা হচ্ছে। এবং আরেকটা কথা এখানে বলছে, দেখেন, সিন্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজ আউটেস্টার অফ August 5, 2024, after massive student protest, secular forces in Bangladesh responsible by the Awami League party have forced backflash. The rise of radical Islamic influence under Yunus, what threatened transform Bangladesh from the secular democracy into the uh, theocratic state. Organizations such as Hizbut Tahrir openly ready for caliphate, white Hepazit Islam Bangladesh, a Deobandi Islamist advocacy group, push against women's rights. Mufti Soyed Fajul Karim, who is the leader of the radical Islamist Jamaat Charmohani, state that the party wants impose Islamic Sharia law, redesign and national system governance based on the Taliban-style rule of Afghanistan. The passive response of Yunus interim government this demands single either witness of tactic approval of the country. দর্শক, আপনারা শুনলেন এখানে যে জিনিসটা বলা হয়েছে, যে হেফাজতে ইসলাম এবং হিজবুত তাহরিরের এই উত্থান এবং তাদেরকে যে, এবং আপনি দেখেন চরমোনাই পীর কিন্তু এখানে বলেছে যে তারা ইসলামী শরিয়া চলবে, তার মানে বাংলাদেশটা যে একটা তালেবানের দিকে দিচ্ছে। এই যে দেখেন, বাংলাদেশের ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত, সেই চক্রান্তের মূল কাজে কিন্তু ডক্টর ইউনূস কাজ করতেছে এবং সেই জিনিসটাই কিন্তু এখানে তুলে ধরেছে। এবং আপনারা দেখেন এখানে আমি যদি একটু সুন্দর করে বলি যে এই রাজনীতি এবং উগ্রপন্থার উত্থানটা সে কিভাবে ঘটলো। 2005 সালের অগস্ট মাসে সে নেওয়ার পরে ধর্মনিরপেক্ষ থেকে চলে যাচ্ছে এবং এই যে ফয়জুল করিম যে কথাটা বলছে, তারার বাড়ির স্টাইলে শাসন ব্যবস্থা চালু করার কথা সে প্রকাশ্যে কিন্তু বলেছে। সুতরাং এই জিনিসটা কিন্তু বিশ্ববাসীর কাছে এখন তুলে ধরেছে। জামাত ইসলামী অতীত ইতিহাসে যুদ্ধ অপরাধ, স্বাধীনতা বিরোধী 1971 সালে পাকিস্তানি সহযোগিতা, এইসব বিষয়। তারপর ইউনূস সরকার জামাতকে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ দিচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এমনকি দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছবি পর্যন্ত মুদ্রা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং সেটা করে ফেলছে। তারপরে কিন্তু ভয়ঙ্কর আরো কিছু বিষয় যেগুলো আছে সেগুলো কিন্তু তুলে আনছে। আপনি দেখেন এই যে রেডিক্যাল ইসলামিস্টের পরে সে কিন্তু টোটাল এই বাংলাদেশে যে উত্থান হয়েছে এবং এই যে এখানে বলছে যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি অ্যান্ড দ্য ইসলামিক পার্টি বাংলাদেশ জামাত ইসলামী আর টু মেইন beneficiaries of the protesters which were led the student against the demonstration and contributed of failed Hasina, মানে বিএনপি এবং জামাত ইসলামী যেখানে আপনার এই সরকারকে, হাসিনা সরকারকে ফেল করার ব্যাপারে সবচেয়ে বেশি কাজ করেছে, সেই জিনিসটা কিন্তু তারা এখানে তুলে নিয়ে আসছে এবং সেখানে বলা হচ্ছে তারা এটা নেওয়ার পরও এভাবে নেওয়ার পরও বিএনপি কিন্তু সেই জায়গাটা তার রাখে নাই এবং সেটাও কিন্তু সেখানে বলছে ইন দ্য পাস্ট বিএনপি অ্যান্ড জামাত ইসলামী গভর্নমেন্ট টুগেদার অ্যাজ এ পার্ট অফ collectively led the BNP leader Khaleda Zia during that period 2001 to 2006. Jihadism could grow in the country, striking or not only Bangladesh but also India with terrorist attack. দেখেন এই যে বিএনপি সময় বলা হচ্ছে, এর আগে 2001 থেকে 2006 সালে যখন বিএনপি জামাত ক্ষমতা ছিল তখন কিন্তু সেম বাংলাদেশে এই রকম আপনার জিহাদিজম কিন্তু জিহাদি গ্রুপগুলো জাগ্রত হয়েছে। এটা শুধু বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু না, সেটা কিন্তু ইন্ডিয়াতেও ঘটনা ঘটেছে, সে কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে। A few days before leaving of office, Hasina banned Jamaat Islami, which had been barred from the participating in elections 2013 after judging rule that the Islamist party status violated Bangladesh secular constitution. Yet Yunus interim government lifted the ban imposed of Jamaat Islami, anti-students wing, Islami Chhatra Shibir and all associated organizations. That same time the interim government banned Hasina Awami League party. Yunus also freedom from the prisons of hundreds of jihadists and post Hasina era Islamic flags and Islamic state banned in the street of Dhaka. দেখেন এখানে কথাটা বলা হচ্ছে যে হাসিনা চলে যাওয়ার পরে জামাত ইসলামী এবং এদেরকে সে ইউনূস তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে এবং দেখাচ্ছে জিহাদিদের ছেড়ে দিচ্ছে বা জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, সাথে সাথে সে কিন্তু ইসলামী ছাত্র শিবির হতে শুরু করে এই ধরনের যত ইসলামিক মাইন্ডেড
মানে জিহাদি জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে কিন্তু ইউনূস সরকার প্রমোট করছে। এটা কিন্তু তারা ক্লিয়ারলি বলেছে। তার মানে এই যে পুরা জিনিসটা বাংলাদেশের উপরে ভবিষ্যতে আমেরিকা, আপনি দেখেন খুব শীঘ্রই এমন একটা ঘটনা দেখা যাবে যে, বা এমন একটা পর্যায়ে দেখা যাবে যে এই বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র এবং আমেরিকা এখানে একটা আফগানিস্তানের মতো তাদের সামরিক অভিযান চালাবে, সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, অথবা তারা অবস্থান এবং লং টাইমের জন্য একটা সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত আমাদের ধন সম্পদকে লুট না করা হবে ততদিন পর্যন্ত এখান থেকে লুটে নিয়ে তারপর হয়তো যদি যায়, কখনো যাবে, এই দেশের জনগণ যদি রুখে দাঁড়ায় কোনো এক সময় হয়তো যাবে। দেখেন বাংলাদেশটা পুরোপুরি শেষ, এবং আপনি জানেন সর্বশেষ ইউনূস কিন্তু নিজেকে সমস্ত বাংলাদেশকে 2 বেচা 3 বেচা দিয়ে সমস্ত সুযোগ সুবিধা আমেরিকার সাথে গোলামি চুক্তি করে আসছে। তার মানে আমেরিকার গোলাম হিসাবে যে বাংলাদেশ আগামী কত বছর, সেই ইস্ট ইন্ডিয়ার মতো ব্রিটিশের মতো বাংলাদেশ কত বছরের জন্য আমেরিকার গোলাম হলো, সেটা এখন আমাদের ভাগ্য জানে, আমাদের নিয়তি জানে যে আমরা কোথায় যেয়ে দাঁড়াচ্ছি। এবং আপনি দেখেন তারপর কি বলা হচ্ছে, ইউনূস নাও সাপোর্টিং দ্য এনিমিস অফ হাসিনা and her Awami League party, which led by the Bangladeshi flags in independence in Pakistan. এলিমেন্টস অফ দ্য শেখ হাসিনা মুজিবুর রহমান ফাউন্ডেশন, আমরা এটা থেকে আমরা দেখি যে এখানে মাইনরিটিস উপরে কিন্তু হামলার কথা বলা হচ্ছে, যে মাইনরিটিস দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফেইলুর টু প্রোটেক্ট মাইনরিটিস প্রেজেন্স পার আর দ্য মোস্ট ড্যামেজিং মোরাল ফেইলুর despite Yunus attempts to downplay and violence against the Hindu minorities and the religious groups. A systematic attack on these communities have continued and increased. মনে এই যে হিন্দুদের বা মাইনরিটি যারা আছে, অন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, তাদেরকে বলা হচ্ছে খুব সিস্টেমেটিক অ্যাটাক করা হচ্ছে প্ল্যান ওয়াইজ, এবং এটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। In 2024, at least 100 homes and shops of the indigenous people belonging to the Chakma community were burnt down the Bangladesh Chittagong hill tracks. The Bangladesh army did not intervene, relieving and the government passive complicity. The absence of the commissions and minorities, and the fact that the National Human Rights Commission has been vacant since November 2025 underscores the regime designed the vulnerable populations. চিন্তা করেন, এখানে কিন্তু এই যে চাকমাদের উপরে হামলা হচ্ছে 2000 মানে 100 ঘরের উপরে চাকমাদের এই ইউরোসের নেতৃত্বে সরকারের আন্ডারে, সেটাও কিন্তু তারা তুলে ধরছে। এবং পুরো জিনিসটাকে কিন্তু আপনার যেটা বলে একদম পুরা শেষ করে দেওয়া। এই যে পার্বত্য চট্টগ্রামের জেলায় চাকমা জনগোষ্ঠীর উপরে হামলা, সেনাবাহিনীর এখানে নিষ্ক্রিয়তা, সরকারের এক ধরনের নীরবতা মদতের প্রমাণ দিচ্ছে। এটা কিন্তু একদম সরকার যে মদত দিচ্ছে এটা কিন্তু প্রমাণিত। সংখ্যালঘুদের সুরক্ষা, মানবাধিকার কমিশন নিরপেক্ষ তদন্তের কোনো উদ্যোগ কিন্তু তারা নিচ্ছে না। তারপরে যে জিনিসটা বলা হয়েছে আপনার মাইনরিটিসের পরে যেটা ইকোনমিক কথা বলা হয়েছে, এটা তো আপনি শুনলেন। ডিসপাইট দ্য বিং ইকোনমিস্ট, ইউনুস নোবেল most visible failure has been inability to control spilling the influence, which reaches 10.87% up to 9.92% September 2024. The food inflation soaring ক্যাটাগরি লেভেল 14, মানে ফুড ইনফ্লেশন 14% পর্যন্ত আমাদের চলে যাচ্ছে। এখন দেখেন ডিপ্লোমেসিতে যদি আপনি আসেন, ডিপ্লোমেসি সেখানে তারা কি করেছে, আরো কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। দেখেন আপনার এই যে গণমাধ্যমের দমন এবং স্বাধীনতা, এখানে কিন্তু এই যে সাংবাদিকদের প্রেস কার্ড বাতিল, প্রথম আলো, ডেইলি স্টার সাংবাদিকদের হামলা, এবং সাইবার আইনের মাধ্যমে মানুষকে যে নির্যাতন করা বা মানুষকে দমন করার যে বিষয়টা, সেটা কিন্তু তুলেছে। ইকোনমিক্সের যে একটা কথা বলেছে যে মুদ্রাস্ফীতি 10.87% পৌঁছেছে, মুদ্রাস্ফীতি খাদ্যের যে মুদ্রাস্ফীতি সেটা 14% গেছে। তাহলে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ দেশের অর্থনীতি পুনরুদ্ধার করতেই পারেনি, বরং ধর্ষের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এটা কিন্তু আমরা ক্লিয়ার এবং স্পষ্ট দেখছি। আচ্ছা, বিশ্বব্যাংক যেখানে 2025 সালে অর্থ বছরের প্রবৃদ্ধির আভাস দিয়েছিল 5.7%, সেখানে এটা কমে কিন্তু অলরেডি 4% এর নিচে চলে আসছে। এডিবি হিসাবে আরো নেতিবাচক, মানে এডিবি সেটা বলতেছে 3.9%। তাহলে বিদেশি বিনিয়োগ চতুর্থবারের মতো কমেছে। পোশাক খাতে 69টা কারখানা, তারা মার্কিং করছে যে 69টা কারখানা এবং 76,500 কর্মচারী কিন্তু এখানে তারা স্পষ্ট, আপনি দেখেন এই যে টোটাল ইয়েটা কিন্তু এখানে বলা হয়েছে, এই যে 76,500 ওয়ার্কার কিন্তু, এবং 69টা ফ্যাক্টরি কিন্তু এখানে বন্ধ হয়েছে। তারপর ডিপ্লোমেসিতে যে তার ফেইলুর, ডিপ্লোমেসি ডক্টর ইউনূস has managed alliance Bangladesh most important neighbors and the economic partner India. His frequent attacks blaming India for the various domestic problem including food, demonstration and tendency of the, আমরা এইটা যদি অর্থটা আপনাকে বলি,
যে এই পররাষ্ট্রনীতি সম্পর্কে যে বলছে ডেমোক্রেসিতে সে ডিপ্লোমেসিতে ফেইলুর কোথায়। ইউনূস সরকারের সময় ভারতের সঙ্গে যে খারাপ সম্পর্কটা করা হয়েছে, বাংলাদেশ চীন পাকিস্তান ঘাঁটি বানানোর চেষ্টা করছে, ভারতের সেভেন সিস্টার অঞ্চলকে সমুদ্র বিচ্ছিন্ন দেখিয়ে চীনের প্রতি আহ্বান, আমরা এই অঞ্চলে একমাত্র মহাসাগরীয় অভিভাবক, এই ধরনের বক্তব্য, এই যে টোটাল জিনিসটা পাকিস্তানের সাথে সম্পর্ক প্রশ্নবিদ্ধ, বিশেষ করে ৭১ গণহত্যার জন্য এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নাই। সুতরাং এই বিষয়গুলো কিন্তু বিশ্বের মানুষের কাছে খুব মানে অ্যালার্মিং জায়গাতে আসে। তার মানে এবং তারা কনক্লুশনে কি বলছে, অ্যাজ বাংলাদেশ অ্যাপ্রোচ হোয়াট শুড বি ডেমোক্রেটিক টেনশন, দ্য কান্ট্রি find itself more divided, economically weaker and internationally more isolated than any point. দেখেন কত ডেঞ্জারাস কথাবার্তা এখানে বলেছে, যে বাংলাদেশের এইটার মাধ্যমে বাংলাদেশ তার ভিতরে ডেমোক্রেটিক ট্রান্সিশন তো হচ্ছেই না, বরঞ্চ আমাদের মধ্যে বিভেদ বাড়ছে, সেটা ইকোনমিক্যালি, এবং ইকোনমিক ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনালি আমরা পৃথিবী থেকে আলাদা হয়ে যাচ্ছি। তারপর কি বলছে, দ্য ইন্টার গভর্নমেন্ট হ্যাজ ফেইলড is its fundamental responsibilities and maintaining law and order, protecting all citizens regardless of religions, preserving press freedom, managing the economy, the preparing for free and fair election. The political situation under Yunus rebels government sliding into being the another failed state, rip terrorist and unable to chart consecutive course. তার মানে এখানে কিন্তু একদম বাংলাদেশে এখন ইতিহাসে এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নির্বাচন গণতন্ত্রের প্রতিশ্রুতিতে ক্ষমতা এসে ইউনূস কিন্তু এটা দিতে চাচ্ছে না, বরং সে যে কি করছে, দেশে উগ্রপন্থা, চরম অর্থনৈতিক মন্দা, সংখ্যালঘু নির্যাতন, বাকস্বাধীনতা হরণের দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং বিশ্ববাসী এটা কিন্তু দেখছে। এবং সেই অবজারভেশন অনুযায়ী খুব শীঘ্রই পৃথিবীতে দেখবেন সারা বিশ্ব, বা অলরেডি আপনারা জানেন বাংলাদেশ পাসপোর্ট পাচ্ছে না এবং ভিসা দিচ্ছে না, বিভিন্ন জায়গায় বাংলাদেশের পাসপোর্ট দিলেই ভিসা দিচ্ছে না। তাহলে এই আমরা কোথায় যে দাঁড়াচ্ছি আপনি চিন্তা করেন। এই বাংলাদেশ যে একটা টোটালি ফেইল রাষ্ট্রে পরিণত হয়েছে ইউনূসের আন্ডারে, সেটা কিন্তু একদম দিনের মতো স্পষ্ট। সুতরাং দর্শক আমি বলবো, এখানে যে জিনিসগুলো তুলে নিয়েছে সব দিনের আলোর মতো সত্য। এখান থেকে বাঁচতে হলে এই ইউনূসকে প্রতিরোধ গড়ে উঠতে হবে, আপনাদেরকে রাস্তায় নামতে হবে। আপনি জনগণ যদি রাস্তায় না নামেন, এই ইউনূসকে প্রতিহত না করেন, তাহলে আপনার কপালে, আমার কপালে, সবার কপালে, এই দেশের কপালে ভয়ঙ্কর খারাপ আছে। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং প্রতিরোধে নামবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য।